নির্বাচন বাধাগ্রস্ত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে বলছেন সালাউদ্দিন আহমেদ। জানাবো নির্বাচনের সঙ্গে কোনো পার্টির দাবির সম্পর্ক নেই বলছেন আমির খসরু। এদিকে এবি পার্টি ছেড়ে 40 নেতা কর্মীর পুনরায় জামায়াতে যোগদান। আরো জানাবো হেফাজত বিএনপির দিকে ইসলামী দল জামায়াতে। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ অন্য রাজনৈতিক দলের মিছিল নিজেদের নামে প্রচার করছে বলছেন জাহিদ হোসেন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচন বাধাগ্রস্ত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে বলেছেন সালাউদ্দিন আহমেদ। যেহেতু জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত হলে পতিত স্বৈরাচার এবং অসাংবিধানিক শক্তি লাভবান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, সমানুপাতিক পদ্ধতি নির্বাচন নিয়ে যারা রাজপথে আন্দোলন করছে তা কমিশনের এজেন্ডাই ছিল না। সবার রাজনৈতিক অধিকার আছে, যে কোনো বিষয়ে দাবি জানানোর আমরাও রাজপথে আমাদের বক্তব্য দেব, তবে রাজপথে কোনো পিআর আদায় করা যাবে না। আলোচনা টেবিলে আসতে হবে, আলোচনা টেবিল রেখে রাজপথে যাওয়ার স্ববিরোধিতা। তিনি বলেন, আজকের বৈঠকে বিশেষজ্ঞ প্যানেলের অভিমত উপস্থাপন করা হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন সরকার সাংবিধানিক কিনা, কিন্তু সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে সংবিধান মেনে এই সরকার গঠিত হয়েছে। তিনি আরো বলেন, সনদে যেসব বিষয় সংবিধান সম্পর্কিত তা বাস্তবায়নের আগে বিচার বিভাগের পরামর্শ নেওয়া যেতে পারে। সাংবিধানিক আদেশ আজ বা কাল চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু জাতির সামনে খারাপ উদাহরণ তৈরি করা ঠিক হবে না। সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাব প্রসঙ্গে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, সবাই মতামত দিলে বিবেচনা করা যায়, তবে যারা নির্বাচিত হবেন তারা সনদে স্বাক্ষর করেই জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন। এমন কিছু মৌলিক সংস্কারমূলক বিষয় আছে যা বাস্তবায়নের সংসদীয় গণভোটেরও প্রয়োজন হতে পারে। তাহলে একই বিষয়ে দুইবার গণভোটের প্রয়োজন কেন? এসব বিষয় আলোচনার টেবিলেই নির্ধারিত হওয়া উচিত। তিনি আরো বলেন, যদি নির্বাচন অনিশ্চিত হয় বা বাধাগ্রস্ত হয় তাহলে পতিত ফ্যাসিবাদ এবং অসাংবিধানিক শক্তি লাভবান হবে। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান সম্ভব হবে এবং সংসদ গঠনের পর মৌলিক সংস্কার বাস্তবায়নের প্রয়োজনীয় গণভোট আয়োজনের বিষয়টিও তখন বিবেচনায় আনা যেতে পারে। নির্বাচনের সঙ্গে কোনো পার্টির দাবির সম্পর্ক নেই বলেছেন আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো পার্টির দাবি দেওয়া থাকতেই পারে, তবে দাবি দেওয়া নিয়ে তাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে সেই দাবি দাওয়া পাশ করতে হবে, কিন্তু এসব দাবির সঙ্গে নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে কেউ যদি এই পর্যায়ে এসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, সেটার জন্য তাদের রাজনৈতিক ক্ষতিপূরণ দিতে হবে। বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিলে মহানগর প্রজেক্টের বাসায় গণ অধিকার পরিষদের সভাপতি অসুস্থ নুরুল হক নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এ সময় আমির খসরু জানান, উন্নত চিকিৎসার জন্য নুরুল হক নূর সিঙ্গাপুরে যাচ্ছেন। এর আগে তিনি নূরের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। আমির খসরু আরো বলেন, দাবি যে কেউ করতেই পারে, এটা চাইতেই পারে, কোনো অসুবিধা নেই, আরো কিছু চাইতে পারে। আমাদেরও চাওয়ার আছে। সব জায়গায় যে ঐক্যমত্য হয়েছে তা তো না, ঐক্যমত্য হওয়ারও কথা না, কারণ সবাই বিভিন্ন দল, বিভিন্ন দর্শন, বিভিন্ন চিন্তা ভাবনা লালন করেন। সুতরাং সব জায়গাতে ঐক্যমত্য হবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। তাহলে তো আলাদা আলাদা দল হতো না, আমরা বাকশাল হয়ে যেতাম। সুতরাং যেই চাওয়াটার অসুবিধা নেই, কিন্তু সেই চাওয়া নিয়ে জনগণের কাছে যেতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা পূরণ করতে হবে। এটাই গণতন্ত্র। আর এটাতে বিশ্বাস না করলে দেশে স্থিতিশীলতা আসবে না, আবার পরাজিত শক্তি ফিরে আসার সুযোগ পাবে। তিনি বলেন, দেশকে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে একটা স্থিতিশীল অবস্থা আমরা দেখতে চাই, যেখানে সবার জীবন নিরাপদ থাকবে। বিএনপি এই স্থায়ী কমিটির সদস্য বলেন, যত তাড়াতাড়ি নির্বাচনের দিকে গিয়ে দেশে একটা রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে পারবো, সেটা দেশের জন্য মঙ্গল। তিনি বলেন, দেশের স্থিতিশীলতার জন্য রাষ্ট্রের সব অঙ্গ রাজনৈতিক শক্তির অধীনে থাকতে হয়, আর সেটা তো নির্বাচন সরকার ব্যতীত সম্ভব না। এবি পার্টি ছেড়ে 40 নেতা কর্মীর পুনরায় জামায়াতে যোগদান। দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামাত ইসলামী থেকে পদত্যাগ করে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টিতে যোগ দেওয়ার 5 বছর পর আবারও জামায়াতে ফিরলেন দলটির সাবেক নেতা মেহেদী হাসান চৌধুরী। তার নেতৃত্বে এবি পার্টির আরো 40 জন নেতা কর্মী জামায়াতে যোগ দিয়েছেন। এই সময় বিরামপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য আরাফাত আল আবিরও জামায়াতে যোগ দেন। বৃহস্পতিবার 28 সেপ্টেম্বর রাত 8টায় বিরামপুর শহরের ধানহাটি মোড়ে দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে দলে গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের বিরামপুর উপজেলা শাখার আমির হাফিজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য জেলা আমির আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শুরা সদস্য ও সাবেক
আমির আনারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাইদ্দিস এম এনামুল হক, সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম, পৌর শাখার আমির মামুনুর রশিদ, সেক্রেটারি শাহিনুর ইসলাম। মেহেদী হাসান চৌধুরী 2020 সালে জামায়াত ইসলামী সমর্থিত শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরামপুর উপজেলা শাখা সভাপতি ছিলেন। ওই বছর তিনি এবি পার্টিতে যোগ দিয়ে সর্বশেষ সংগঠনটির কেন্দ্রীয় সম্পাদকীয় সদস্য ও দিনাজপুর জেলা শাখা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। গত বুধবার তিনি এবি পার্টি থেকে পদত্যাগ করেন। যোগদান অনুষ্ঠানে মেহেদী হাসান চৌধুরী বলেন, 2020 সালে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দুঃশাসনকালে জামায়াতের সঙ্গে থেকে আমি বহু মামলা ও নির্যাতনের শিকার হয়েছিলাম। সেই সময় কিছু নেতার সঙ্গে মনোমালিন্য হওয়ায় আমি এবি পার্টিতে যোগ দিই, কিন্তু পরে সেখানে প্রত্যাশিত চেতনা খুঁজে পাইনি। বর্তমানে জামায়াত ইসলামীর আদর্শ কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে, তাই আমি আবারও জামাতে ফিরলাম এবং আমার সঙ্গে এবি পার্টির 40 জন নেতা কর্মীকে নিয়ে এখানে যোগদান করলাম। হেফাজত, বিএনপির দিকে ইসলামী দল জামায়াত। নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবিতে কওমি মাদ্রাসা ধারার রাজনৈতিক দলগুলো যুগপৎ আন্দোলনে জামায়াত ইসলামীর সঙ্গে এলেও হেফাজতে ইসলাম রয়েছে বিএনপির দিকে। জামায়াতের সঙ্গে আসা দলগুলো নেতারা হেফাজতের নেতৃত্বেও আছেন, কিন্তু দেওবন্দি ধারার সংগঠন হেফাজতের শীর্ষ নেতৃত্ব জামায়াতের সমালোচনায় মুখর। বিএনপির সঙ্গে তাদের দৃশ্যমান সুসম্পর্ক রয়েছে। নিবন্ধিত এবং হেফাজত সংশ্লিষ্ট দল জামিয়াতে ওয়ালামা ইসলাম রয়েছে বিএনপির সঙ্গে। যুগপৎ আন্দোলন আসা দলগুলোর নেতারা সমকালকে বলেছেন, জামায়াতের প্রতিষ্ঠা সাইদ আবুল আলা মাওদুদী আদর্শের বিরোধিতার কারণে হেফাজতের মুরব্বীরা জামায়াত বিরোধী, এর কারণে তারা বিএনপির সঙ্গে থাকার পরামর্শ দেন। কিন্তু নতুন প্রজন্মের নেতাকর্মীর চিন্তা ভাবনা ভিন্ন। জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলনে যোগ দিয়েছেন কওমি মাদ্রাসা ভিত্তিক বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন এবং নেজামে ইসলাম পার্টি। রয়েছে চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। এই দল দেওবন্দের ধারার অনুসারী হলেও কওমি মাদ্রাসা ভিত্তিক নয়। আদর্শিক সম্পর্ক থাকলেও দলটির নেতারা হেফাজতের সঙ্গে পদে নেই। গত জুলাইয়ে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী বলেন, জামায়াত ইসলামী একটি ভণ্ড ইসলামী দল, সহিহ ইসলামী দল নয়। তারা মদিনা ইসলাম নয়, বরং মাওদুদীর ইসলাম কায়েম করতে চায়। মাওদুদীর মতাদর্শ অনুসরণ করলে ঈমান থাকবে না। সম্প্রতি তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে কওমি মাদ্রাসা থাকবে না। জামায়াতের সব বক্তব্যকে ভিত্তিহীন আখ্যা দিয়েছেন। জামায়াতের সমালোচনা করলে হেফাজতের জ্যেষ্ঠ নেতারা বিএনপির প্রতি নমনীয় রয়েছেন। গত আগস্টের বিএনপি স্থায়ী কমিটির 2 সদস্য নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদের চট্টগ্রাম হাটহাজারীতে হেফাজতের সদর দপ্তর দারুল ইসলাম মইনুল ইসলাম মাদ্রাসায় যান। গত 6 এপ্রিল হেফাজত ইসলাম মহাসচিব সাজিদুর রহমান সহ জ্যেষ্ঠ নেতাদের বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক করেন। কিছুদিন পর এনসিপির কার্যালয়ে বৈঠক করেন। একই মাসে আরো কয়েকটি দলের সঙ্গে বৈঠক করলেও জামায়াতের সঙ্গে বসেনি সংগঠনটি। বিএনপির সঙ্গে জামায়াত যখন জোটে ছিল, সেই সময় ইসলামী ঐক্যজোট বাংলাদেশ খেলাফত মজলিসও জোটে ছিল। 1999 সাল থেকে 8 বছর বিএনপি জামায়াতের জোটে ছিল বাংলাদেশ খেলাফত। তবে জামায়াতের সঙ্গে ঐতিহাসিক বিরোধ রয়েছে কওমি অঙ্গনের আলেমদের। কওমি আলেমদের অনেকের ভাষ্য, মাওদুদীর মতবাদ ভ্রান্ত। এই অবস্থানের কারণে অতীতের বারবার চেষ্টা করে জামায়াতের অন্যান্য ধর্মভিত্তিক দলের সঙ্গে জোট করতে পারেনি। তবে 5 আগস্টের পরে এই অবস্থা পরিবর্তন হতে শুরু করেছে। হেফাজতের বিরোধিতারাও ধর্মভিত্তিক দলগুলো জামায়াতের সঙ্গে প্রকাশ্য সম্পর্ক রাখছে। বাংলাদেশ খেলাফতের আমির মাওলানা মামুনুল হক হেফাজতের যুগ্ম মহাসচিব, খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের হেফাজতের নায়েবে আমির, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি এবং নেজামে ইসলামের মহাসচিব মুফতি মুসা বিন ইজাহার হেফাজতের যুগ্ম মহাসচিব পদে রয়েছেন। আওয়ামী লীগ অন্য রাজনৈতিক দলের মিছিল নিজেদের নামে প্রচার করছে বলছেন জাহিদ হোসেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ ঝটিকা মিছিলের নামে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ব্যানার পরিবর্তন করেছে এবং পুরনো অন্য রাজনৈতিক দলের মিছিল নিজেদের নামে প্রচার করছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। শুক্রবার সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাহিদ হোসেন বলেন, কতিপয় লোক দেশের বাইরে পালালেও সংখ্যাগরিষ্ঠ এখনো আশপাশে রয়েছেন। এই জন্যই ঝটিকা মিছিলের নাটক করা হচ্ছে। পুরনো ফুটেজ এআই দিয়ে ব্যানার পাল্টে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি বলেন, আমরা এমন প্রজন্ম চাই না যারা শিক্ষা থেকে দূরে থাকে। ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভরা হোয়াইট কলার এমপ্লয়ি। এই সেক্টরে প্রায় 4 লাখ মানুষ কাজ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যবসায়ীদের প্রতি অতি মুনাফা না করার আহ্বান জানান। পাশাপাশি জনগণের অনুমতি ছাড়া কর্মসূচি চাপিয়ে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি বলেন,
তিনি বলেন, আমরা এমন প্রজন্ম চাই না যারা শিক্ষা থেকে দূরে থাকে। ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ, হোয়াইট কালার এমপ্লয়ি, এই সেক্টরে প্রায় 4 লাখ মানুষ কাজ করেন। প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি ব্যবসায়ীদের প্রতি মুনাফা না করার আহ্বান জানান। পাশাপাশি জনগণের অনুমতি ছাড়া কর্মসূচি চাপিয়ে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন। তিনি উদাহরণ টেনে বলেন, নেপাল দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, অথচ বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এমন নির্বাচন হয়েছে কি যেখানে নেতাকে না দেখলেই মানুষ ভোট দিতে বাধ্য হয়েছে। সবাই মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কাজে মনোযোগী হন এবং নির্বাচিত হলে দায়িত্বশীলতার পরিচয় দেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।